সকাল থেকে মুডটা একটু অফ থাকাতে বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন আর ভিডিও স্টার্ট করিনি। ওই মোটামুটি শিয়ালদাতে এসেই ফার্স্ট ভিডিও স্টার্ট করলাম। আর এখানে আমরা এই নিয়ে আলোচনা করছিলাম কারণ একজন টিটি একটা লোককে ধরেছিল টিকিট কাটা হয়নি বলে। আর ওখান থেকে আমরা শিয়ালদা স্টেশনেরই একটা নর্মাল দোকানে গেলাম কারণ ছেলেরা কিছু খাবার দাবার খাবে বলে। আর তখন আমি ফ্যানটাকে দেখে ভাবছিলাম যে কত বড় ফ্যানের ব্লেডগুলো, আর এই লিচু শিয়ালদা স্টেশনে ভরে ভরে ছিল লিচু। যাই হোক, মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে এক থাবলা তুলে নিই। ভেবেছিলাম যে ফেরার টাইমে কিনবো, কিন্তু ফেরার টাইমে আমরা অন্য রুট দিয়ে এসেছিলাম, তার জন্য পুরো ভিডিওটা দেখো। আজকের গন্তব্যস্থল সম্পূর্ণ আলাদা একটা জায়গাতে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে, জানোই তোমরা, ব্যারাকপুরে। আর ব্যারাকপুর মানেই কিন্তু অবভিয়াসলি দাদা বৌদি নয়, এই ধারণাটাকে একটুখানি পাল্টাতে হবে বস। দাদা বৌদি ছাড়াও ব্যারাকপুরে প্রচুর ঘোরার জিনিস আছে। ইয়েস, প্রচুর মানে প্রচুর। দেখা যাক আমরা একদিনে কতটা শেষ করতে পারি। ট্রেন থেকে নেমে এই খিচুড়ির লাইন পেরিয়ে চলে আসলাম আমরা ঠিক স্টেশনের বাইরে। ব্যারাকপুর প্ল্যাটফর্ম যখন ছাড়লাম তখন দেখলাম ঘড়িতে ঠিক 12:11, আর আমরা আমাদের এই সাউথের ট্রেন ধরেছিলাম ওই 10:30 নাগাদ বাঘাযতীন থেকে। তারপর সেখান থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে ব্যারাকপুর। যাই হোক, এই বাইরে এসে এইবার আমরা যাব কোথায়? খেতে যাব সবার প্রথমে, কারণ আমাদের সকালবেলা খুব একটা কিছু পেটে পড়েনি। তো যথারীতি এখন আমরা ফার্স্টে খাবার দোকানে যাব, কিন্তু হঠাৎ করে যেতে যেতে আমরা আবারও গামলাকে হারিয়ে ফেলেছি। কেন বললাম আবার, তার কারণটা যারা ডায়মন্ড হারবারের ব্লগ দেখেছো তারা অবশ্যই জানে। আলটিমেট গামলাকে খুঁজে বার করে আমরা 5 জন মিলে চলে গেলাম এই দোকানটায়। এই দোকানটার মধ্যে একটা আলাদা একটা ইতিহাস রয়েছে, কারণ এই দোকানটি সিপাহী বিদ্রোহের আগের দোকান। ইট পাথর দেওয়ালে, বুঝতেই পারছো দেখে কিছুটা যে অনেকটা পুরনো, প্রায় 190 বছরের পুরনো এই দোকান। যখন আমি খেয়েছিলাম তখনও আমি জানতাম না, দোকান থেকে বেরোনোর পর তখন বলার পর আমি তখন ওই লাস্ট মোমেন্টের ভিডিও করি। আমরা এখান থেকে খেয়েছিলাম কচুরি, যেটার দাম ছিল 4 পিসের দাম 20 টাকা, আর রাবড়ি যার দাম নিয়েছিল 40 টাকা। এখানকার রাবড়ি সব থেকে ফেমাস। যাই হোক, তোমরা যদি কখনো যাও অবশ্যই ওই দাদা বৌদি থেকে না খেয়ে এইখান থেকে খাবারের ট্রাই করো, কারণ এর মধ্যে ইতিহাসের গন্ধ পাবে। তো এই খাওয়া দাওয়া সেরে আমরা এবার অটো ধরতে যাব। অলরেডি বিপ্লব আর অরিন্দম চলে গেছে অটোর খোঁজ করতে। গ্রুপে তোমরা যদি 4 জন বা 5 জন থাকো তাহলে সব থেকে ভালো, কারণ অটো তোমাদেরকে রিজার্ভ করে নিতে হবে। তোমরা যদি জনে 2 জন বা 3 জন হয়ে থাকো সেই ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু পুরো অটোই রিজার্ভ করতে হবে। আর রিজার্ভ করতে মিনিমাম 100 টাকাই লাগবে। যেহেতু আমরা 5 জন ছিলাম তাই আমাদের পার হেড 20 টাকা করে খরচা হয়েছে কোইন্সিডেন্সলি। যাই হোক, গেলে এরকম একটু বেশি জন মিলে গেলে তোমাদেরই সুবিধা। তো অটো মোটামুটি চলতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইবার জাস্ট মন্দির অবধি গিয়ে পৌঁছানোর অপেক্ষায় আমাদের। আর মোটামুটি এখান থেকে আমাদের অটো করে ডিস্টেন্স লেগেছিল প্রায় 15 মিনিট মতো। তো চলো মন্দিরের কাছে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে এইখান থেকে আমরা যে বাঁকটা নিচ্ছি, এই বাঁকটা আসা মানেই কিন্তু প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। এই বাঁকটা যদি কেউ জেনে থাকো নাম অবশ্যই জানিও, আমার আপাতত মনে পড়ছে না। যাই হোক, তো এখান থেকেও প্রায় 5 মিনিট মতো ডিস্টেন্স। তবে হ্যাঁ, এইখান থেকে চাইলে কেউ হেঁটেও যেতে পারে। কিছুটা চলতে চলতে এই আমরা চলে আসলাম এই মোড়টাতে। এই মোড়টা থেকে ওই যে সোজা যে জায়গাটা দেখছো ওই রাস্তা দিয়ে গেলে গান্ধীঘাট, আর এইখান থেকে একটু গেলেই হচ্ছে গিয়ে আমাদের অন্নপূর্ণা মন্দির। দেখো, বলতে না বলতেই কিন্তু চলে আসলাম মন্দিরের কাছে। কাছে কি বলবো, মানে পাশেই। টোটো এসে থামলো ঠিক মন্দিরের গায়ে। আর দেখো বাইরের থেকে, কে বলবে এটা দক্ষিণেশ্বর নয়? মন্দিরের সামনেই কিন্তু রয়েছে পেড পার্কিং জোন। এখানে তোমরা 2 চাকা বা 4 চাকা আনলে অনায়াসে এখানে রাখতে পারবে টাকা দিয়ে। এই মন্দিরটির পুরো নাম হলো শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির, তবে মা অন্নপূর্ণা মন্দির নামেই বেশি খ্যাত। এই মন্দিরটি তৈরি হয়েছিল 12 এপ্রিল 1875 খ্রিস্টাব্দে। অনেকের মনেই হয়তো প্রশ্ন আসতে পারে যে কেন এই অন্নপূর্ণা মন্দির হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে। আমরা হয়তো কম বেশি অনেকেই জানি যে রানী রাসমণি কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠাতা। ওনার ছোট মেয়ে জগদম্বা দেবী, তিনি তার মাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মন্দিরটি বানান। কিন্তু তিনি চাননি যে তার মন্দির যাতে মায়ের মন্দিরকে ছাপিয়ে না যায়, তাই জন্য তিনি একটু ছোট করেই এই মন্দিরটি বানান। শুনলে অবাক হবে কিনা জানি না, তবে এখনো অবধি এই মন্দিরের দেখাশোনা কিন্তু করেন জগদম্বা দেবীর স্বামী মথুর মোহন বিশ্বাসের বংশধরেরাই।
এই মন্দিরে রামকৃষ্ণদেব নিজে 3 বার এসেছিলেন এবং স্বামী বিবেকানন্দ একবার এসেছিলেন। মন্দির থেকে প্রায় 10 পায়ের দূরত্বে রয়েছে একটি ঘাট, যেই ঘাটটি কিন্তু রানী রাসমণি ঘাট নামে পরিচিত। ধীরে ধীরে সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে যেটা তোমাদেরকে বলবো, আমরা হয়তো অনেকেই জানি যে দক্ষিণেশ্বরে কিন্তু 12টি শিব মন্দির রয়েছে, আর এইখানে দেখো রয়েছে 6টি শিব মন্দির। আমরা যেই দিন এইখানে গিয়েছিলাম মারাত্মক পরিমাণে গরম ছিল, আর রোদটা ঠিক কেমন সেটা তো বুঝতেই পারছো। আর যদি মার্বেলের ওপর যদি সেই রোদটা পড়ে, বুঝতেই পারছো পায়ের হালাতটা কি হয়। যাই হোক, পায়ের অবস্থা খুব খারাপ ছিল। আর এই যে দেখো মন্দিরের ঠিক পিছনের রাস্তা দিয়েই সোজা দেখতে পাচ্ছ ঘাট, এই ঘাটটার কথাই কিন্তু তোমাদেরকে বলছিলাম, রানী রাসমণি ঘাট। সেখানেও আমরা যাব একটু পরে। তার আগে আরও কিছু ইনফরমেশন দেওয়া বাকি রয়েছে, সেগুলো তোমাদেরকে বলে নিই। এই যে এই ঘরগুলো দেখছো, এই ঘরগুলোতেই কিন্তু হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানো। মন্দিরে পুজো দেওয়ার সময় হলো সকাল 5টা থেকে দুপুর 1:30 অবধি, এবং তারপরে আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি কিন্তু পুজো দেওয়া হয়। এছাড়া ভোগ প্রসাদ খাওয়ানো হয় দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে। ভোগ প্রসাদের মূল্য 120 টাকা। সেখানে পোলাও, অন্ন মানে যেটা ভাত, অন্ন, এছাড়াও আরও বিভিন্ন রকমের তরকারি, ডাল সহ অনেক কিছুই আইটেম থাকে। মাকে ভোগ নিবেদন করা হয় বেলা ঠিক 1টার সময়। এর আগের ভিডিওটাতেই তোমাদেরকে যে রুমগুলো দেখানো হয়েছে, সেইখানে যে 5 নাম্বার রুম রয়েছে সেটাই কিন্তু হলো অফিস ঘর। যারা যারা ভোগ খাবে তাদেরকে সেই অফিস ঘরে গিয়ে সকাল 10টা থেকে 11:30টার মধ্যে কুপন কেটে নিতে হবে। এর ঠিক সামনেই যে জানলাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ধ্যান ঘর। শোনা যায় যে রামকৃষ্ণ যখন আসতেন তখন কিন্তু সেই ধ্যান ঘরেই কিন্তু উনি বসে ধ্যান করতেন। এতক্ষণ ধরে তোমাদেরকে যেই ঘাটের কথা বলছিলাম, এবার এসে গেছি সেই ঘাটের সামনে। দেখতেই পাচ্ছ, সামনে এগোতেই চলে আসলাম হুগলি নদীর কাছে। সেদিন রোদ ছিল তো মারাত্মক, তোমাদের সেটা আগেই বলেছি। আর এখানে লোকজনও কিন্তু বেশ ছিল। বলে কি হবে, এইখানে এত সুন্দর মনোরম হাওয়া দিচ্ছিল যে রোদও গায়ে লাগছিল না, আর লোকজন আছে তাতেও কিছু মনে হচ্ছিল না। খুব সুন্দর, দারুণ লাগলো। বেশিক্ষণ থাকিনি এখানে, যদিও চলে গিয়েছিলাম তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন। এর ঠিক পাশেই রয়েছে ফেরিঘাট, আর এটা হলো ব্যারাকপুরের 3য় ফেরিঘাট। অপোজিট দিকটা যে দেখছো ওইটা হলো শ্রীরামপুর। মানে যারা এখান থেকে যায় শ্রীরামপুর তারা কিন্তু ফেরিঘাটে করেই যায়। বাট এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। মন্দিরের ঠিক পিছন দিক দিয়ে রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন আমাদের নেক্সট জায়গাতে। আর এই ভিউটা কেন দেখাচ্ছি জাস্ট দেখো, এর যে পাশে যে ঘরগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে স্পেশালি এই ঘরটা, এবং একটু পরেই ক্যামেরাটা মুভ করবো, এখানে আরেকটা বাড়ি রয়েছে। তো এই বাড়িগুলো দেখে জাস্ট একটা জিনিসই মনে হচ্ছে না প্রথম দেখাতে, যে কত না কত যুগের বাড়ি। আমার খুব জানতে ইচ্ছা করছিল যে সত্যি এই বাড়িগুলোর কি কোনো ইতিহাস আছে। এই যে এই আরেকটা বাড়ি, এটা তাও মোটামুটি ওই 100-150 বছর হবে, কিন্তু আগের যে বাড়িটা ছিল সেটা তো আরও পুরনো ছিল। যাই হোক, তোমাদের যদি জানা থেকে থাকে তাহলে অবশ্যই জানিও। আর এই যে এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের খাবার ঘরের মানে রান্নাবান্না ঘরের পাশের এই রাস্তাটা। এত সুন্দর প্রসাদের গন্ধ বেরোচ্ছিল, মানে কি বলবো। গন্ধ শুনেই বুঝে গেছি, মানে গন্ধ সুখেই বুঝে গেছি যে অ্যাকচুয়ালি এই মন্দিরের প্রসাদ কেমন হতে পারে। অসাধারণ অসাধারণ। আমাদের খাওয়ার সৌভাগ্য হয়নি, তোমরা গেলে অবশ্যই খেও। আর এই করতে করতে আমরা এখন যাচ্ছি হচ্ছে, তোমাদেরকে চলো বলেই দিচ্ছি, যাব আমরা এখন গান্ধীঘাটের দিকে। এই যে মোড়টা, এই দিকে ছিল হচ্ছে আমাদের অন্নপূর্ণা মন্দির। আর যেইখানে তোমাদের কিন্তু ভিডিওর প্রথমের দিকেই দেখিয়েছিলাম, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম। আর এখন আমরা যাব সেই দিকে যেদিকে অ্যারোটা তোমাদেরকে দেখানো হয়েছিল। হিস্ট্রিটা ঠিক এরকমই। 1857 হচ্ছে সিপাহী বিদ্রোহ, আর সিপাহী বিদ্রোহের মূল ঘাঁটি ছিল তোর এইটা, মানে ব্যারাকপুর থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল 29শে মার্চ, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ধরা হয় যে 10ই মে, কিন্তু অ্যাকচুয়ালি 10ই মে শুরু হয়েছিল মিরাট থেকে। আর অ্যাকচুয়ালি বাংলায় হচ্ছে সিপাহী বিদ্রোহের সূচনা, যেটা তোর মোটামুটি শুরু করেছিল মঙ্গল পাণ্ডে।
ওই জন্যই এখানে হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাট, মঙ্গল পাণ্ডে উদ্যান, মানে পার্ক যেটা আছে আর কি। ঠিক আছে, বিপ্লব যদি আজকে এখানে শহীদ হয়ে যায়, বিপ্লবের নামে একটা ঘাট হবে। এই সবুজ পুরো চারপাশ দেখতে দেখতে আর আমাদের ট্যুর গাইডের থেকে হিস্টোরিক্যাল কথা শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। স্পেশালি গান্ধীঘাটের যাওয়ার যে রাস্তাটা এতটা সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছিল। চারপাশ শুধু সবুজ আর সবুজ। আর এইখানটা হচ্ছে গান্ধীঘাটের পার্কিং জোন, আর এখান থেকে ঠিক তার অপোজিটেই আর কি এই যে দেখতে পাচ্ছ একদম সোজা যেটা দেখতে পাচ্ছ সাদা মতো একটা কিছু দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে গান্ধীঘাট। এখান থেকে আমরা হেঁটে হেঁটে চারজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর ফোন তখন ছিল অবশ্যই বুঝতেই পারছো অর্কর কাছে। এখানে একটা ছোট্ট একটা লগর হয়েছে। এই যে জায়গাটা, এইখানে অর্ক সবুজ প্রকৃতির মধ্যে পুরো ভেসে গেছিল, এই ভিডিওটা করছিল। হঠাৎ করে আমরা যখন পিছন ঘুরে আমরা দেখছি অর্ক নেই, জাস্ট হাওয়া, ঠিক ওই গামলার কেসের মতো আবার। যাই হোক, তারপর আমরা ওখান থেকে দেখতে পেলাম যে অর্ক এখানে সবুজ প্রকৃতির কোলে রীতিমতো হারিয়ে গিয়েছিল। যাই হোক, দিয়ে তারপর আবার একসাথে হয়ে আমরা 5 জনে এগোলাম গান্ধীঘাটের একদম মুখে। এই হচ্ছে গান্ধীঘাট, তবে বড্ড রোদ্দুর। গান্ধীঘাটের স্পেশালি এই জায়গাটাতে এসে আমরা প্রথমে একটু মুখ ছিটকেছিলাম, কারণ সত্যি এখানে এত রোদ ছিল বুঝতে পারিনি। কিন্তু যখনই এইখানে জাস্ট পাটা দিলাম, ধীরে ধীরে বুঝতে পারলাম যে এখানে কি পরিমাণ হাওয়া চলছে। যখন আমরা রানী রাসমণি ঘাটে গিয়েছিলাম সেখানেও হাওয়া ছিল, তোমাদেরকে বলেইছি। তবে এইখানে যখন এসছিলাম, এইখানের হাওয়াটাকে হাওয়া বলে না, এইখানের হাওয়াটাকে ঝড় বলা হয়। তারপরের ভিডিওগুলোতে ধীরে ধীরে তোমরা দেখতে পারবে। একটা টাইমের জন্য আমার পুরো মনে হচ্ছিল আমি যেন পুরো দীঘাতে চলে এসেছি, কারণ দীঘাতে ঠিক এইরকমই হাওয়া থাকে, মানে জাস্ট অপূর্ব লাগছে। আর এখানে আমি কি কথা বলছিলাম কিচ্ছু শোনা যাচ্ছিল না, শুধুমাত্র হাওয়ার জন্য। তাহলে বুঝে নাও যে হাওয়াটা কতটা পরিমাণে ছিল। ডেস্টিনেশন কোন না উঠেছে নদীতে। বিপ্লব মারাত্মক কনফিউজ ছিল যে আদৌ ওর ফটো ভালো তোলা হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, তো তারপরে আমরা একটুখানি চলে এসেছিলাম এই ধারগুলোতে। এইখানে মানে হাওয়ার বিষয় আলাদা করে বলার মতো কিছু নেই, আশা করি চুল আমাদের মুখ চোখ দেখেই বুঝতে পারছো। আর এটা ছিল ঠিক ক্যামেরার ওই পাশটা, ওই দিকটা হচ্ছে শ্রীরামপুর, যেটা রানী রাসমণি ঘাটের ওখান থেকেও দেখিয়েছিলাম। আর এই দিকটা হচ্ছে এখন আমরা চলে এসেছি গান্ধীঘাটে, বুঝতেই পারছো। ব্যারাকপুরে যদি গিয়ে থাকো, অন্য কোথাও যাও না যাও, অবশ্যই এই গান্ধীঘাটে গিয়ে ঘুরে এসো। আমি নিজে মারাত্মক পরিমাণে হাওয়া ভালোবাসি, তাই এইটা তো আমার ওয়ান অফ দ্য বেস্ট জায়গার মধ্যে এই জায়গাটাকে আমি রাখবো। যাই হোক, আমার এখান থেকে জাস্ট আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, বাকি জায়গাগুলো তো আমাদেরকে যেতে হতো, তাই জন্য আমরা চলে যাচ্ছিলাম এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। গান্ধীঘাট থেকে কিছুটা লোকেশন দেখে হাঁটতে হাঁটতেই চলে আসলাম আমাদের জহরকুঞ্জ উদ্যানের সামনে বা জহরকুঞ্জ পার্কের সামনে। এই রাস্তাটা আমার খুব ভালো লাগছিল, কারণ চারিদিক শুধু সবুজ আর সবুজ। বাট দুঃখের বিষয় এইটা ছিল যে জহরকুঞ্জ পার্কে তখন হচ্ছে গিয়ে কনস্ট্রাকশনের কাজ চলছিল, যার ফলে ওটা বন্ধ ছিল। আর টিকিট ছিল হচ্ছে 35 টাকা করে। এত অবধি ভিডিওটা যারা যারা দেখেছো তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে এরপর থেকে ভিডিওটা একটু স্কিপ করো না, কারণ এখানে অনেকগুলো জায়গার ব্যাপারে বলার আছে, অনেকগুলো কথাও বলার আছে। ইচ্ছা ছিল আমাদের আরও অনেকগুলো জায়গায় যাওয়ার, সেই জায়গাগুলোর নাম এক এক করে বলেই দিচ্ছি, কারণ সেই জায়গাগুলো আমরা যেতে পারিনি। তার রিজনটাও কি সেটাও বলছি। আগে বলি জায়গাগুলোর নাম। তার মধ্যে থেকে একটা হলো শিবঘাট, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, সেন্ট বার্থেলোমিও চার্চ ব্যারাকপুরে রয়েছে। এছাড়া আরও কয়েকটা রয়েছে, গান্ধী সংগ্রহশালা, ধোবিঘাট, রামকৃষ্ণ মিশন, মঙ্গল পাণ্ডে উদ্যান। প্রথমেই বলি মঙ্গল পাণ্ডে উদ্যানের ব্যাপারে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। এই জায়গাটা স্পেশালি মানে ব্যারাকপুরটা পুরোটাই বলতে গেলে আর্মি এরিয়া, পুলিশ এরিয়া, সেখানে প্রচুর জায়গা মানা নিষেধ রয়েছে। স্পেশালি আমরা মঙ্গল পাণ্ডে উদ্যানের দিকে এখন যাচ্ছি।
চারপাশটা খুবই সুন্দর, জায়গার ব্যাপারে কোনো কিছু বলবো না। তো মঙ্গল পাণ্ডে উদ্যানের সামনে আমরা যখন গেলাম তখন দেখলাম ওখানে পার হেড 50 টাকা করে টিকিট। আমি জানি না যে ভেতরে কত বড় জায়গা বা এমন কি আছে ভেতরে যার জন্য 50 টাকা করে টিকিট। সত্যি কথা বলতে আমাদের বড্ড গায়ে লাগছিল, তো আমরা যার জন্য আর মঙ্গল পাণ্ডে উদ্যানে ঢুকিনি। এবার আসি হচ্ছে শিবঘাট, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, এইগুলোতে। এখানে আরও একটা দুটো জায়গা ছিল যেই জায়গাগুলোতে আমরা যেতে পারিনি। তার রিজন হচ্ছে এই জায়গাগুলো পুরোটাই আর্মি এরিয়ার মধ্যে রয়েছে, আর আমরা কম বেশি জানি যে আর্মি এরিয়ার মধ্যে ঢুকতে গেলে আমাদেরকে তার জন্য আগে থেকে পারমিশন করাতে হয়। এবার যে সে লোক পারমিশন করাতে পারবে না। তোমাদের যদি চেনা জানা কেউ যদি আর্মি বা পুলিশে থেকে থাকে তাকে সাথে নিয়ে বা সেরকম কোনো লোক সাথে নিয়ে তোমরা একমাত্র ঢুকতে পারবে। নর্মাল পিপলদের জন্য একেবারেই পারমিশন নয়। আমি অন্তত কিন্তু সেরকমটাই জানি। যদি আমি ভুল জেনে থাকি তো অবশ্যই আমাকে সেটা শুধরে দিও। ওই জায়গাগুলো ঘুরলে বোঝা যেত যে কেমন, তবে হয়তো বেশ ভালোই ছিল। আর এখন আমরা ঢুকছি মঙ্গল পাণ্ডে উদ্যানের সামনে। টোটোতে আমাদের লেগেছিল 30 টাকা করে পার হেড দিয়ে। এখানে এসে আমার মারাত্মক পরিমাণে গায়ে লাগছিল যে আমাদের নিউ টাউনের অত বড় একটা পার্ক, ইকো পার্কের কথা বলছি, সেখানের ভাড়া অবধি বোধহয় 20 না 30 টাকা। এখানে এমন কি আছে যে 50 টাকা করে টিকিট। সত্যি খুব গায়ে লাগছিল, তাই আমরা ঢুকিনি। কিন্তু এর পাশে এখানে যে স্ট্যাচুটা রয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো তো আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, বাট এইগুলো পুরোটাই হচ্ছে আমাদেরকে পারমিশন করাতে হতো, ওরকমভাবে এন্ট্রি নেওয়া যেত না। যাই হোক, কি আর করবো, মনটা একটু আমাদের খারাপ হয়েছিল, কারণ অনেকগুলো প্ল্যান ছিল আমাদের, অনেকগুলো। পুরোপুরি সবকিছু সাকসেসফুল করতে পারিনি। আমরা জানতামও না। আমাদের চেনা জানা অবশ্য কিছু লোক ছিল যারা কিনা আর্মিতে রয়েছে, কিন্তু হয়তো এইভাবে হতো না। তবে যদি এই ব্যাপারটা আগে থেকে আমাদের জানা থাকতো তবে অবশ্যই আমরা কিছু না কিছু চেষ্টা করতাম, অন্তত হতো বা না হতো। বাট কি আর করা যাবে। একটা কথা বলতে পারি, জায়গা খুব সুন্দর, বাট এখানে প্রত্যেকটা জিনিসের দাম অতিরিক্ত বেশি। এতটা পরিমাণে দাম হওয়ার কারণটা কি আমি জানি না, এটাতে আমি মারাত্মক পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ইভেন মঙ্গল পাণ্ডে পার্কের পাশে জাস্ট বেরিয়ে আমরা কিছু খাবো, কারণ আমাদের সেই টাইমে বিশাল জোর খিদে পেয়েছিল। যে কোনো জিনিসের দাম 2 টাকা 5 টাকা করে বেশি। এই জিনিসগুলোতে মারাত্মক পরিমাণে আমার গায়ে লাগে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে আমরা যখন টোটোতে করে এসছিলাম, তারা কিন্তু খুব ভালো মতো করে জানে, তাদেরকে আমরা জিজ্ঞেসও করে নিয়েছিলাম যে এই জায়গাগুলোতে যাওয়া যাবে কিনা। বাট তারা কিন্তু খুব কনফিডেন্টলি বলেছিল যে হ্যাঁ আপনি সব জায়গাতেই যেতে পারবেন। কিন্তু এখানে এসে দেখতে পারলাম যে সেটা সেরকম ভাবে। ইভেন কেউ যদি হচ্ছে গিয়ে গুগল ম্যাপ দেখে আসো, আমরা তো গুগল ম্যাপ দেখেই এসছিলাম, আমরা যখন এসছিলাম তখন ওই জায়গাগুলো মেনশনও করা নেই যে ওগুলো যে কি বলবো পুলিশ এরিয়ার মধ্যে পড়ছে। ম্যাপে ওরকম ভাবেই দেওয়া রয়েছে, বাট পরে জানতে পারলাম যে ওগুলো আগে সব জায়গাতেই যাওয়া ছিল, বাট এখন হচ্ছে গিয়ে পুরো পারমিশন করাতে হয়। বাট সেই জিনিসগুলো আশা করি সবার কাছে বলা দরকার, জানানো দরকার, মেনশন করা দরকার। আর এর মধ্যে ম্যাক্সিমাম জিনিস তোর রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যেই পড়ে যাচ্ছে। আর ওই মন্দির আর কয়েকটা জায়গা ছাড়া, মানে ওদিকে যেমন দুটো আর এদিকে তেমনি ওরকম দুটো। আর সব থেকে মেন কথা ভাই, ইকো পার্কেও 50 টাকা করে বোধহয় টিকিট নেয় না ভাই। কোন কি আছে এর ভেতরে যে 50 টাকা করে টিকিট? এটা ওয়ো ব্যাপারটা বল। আগে আমি ঢুকতাম, আমরা ঘাটের ওখানে বসতাম, অনেকে ঢুকতো না গার্ডেনে এবার যেই দেখছে শুধু গার্ডেনে কিছু হচ্ছে না, পুরোটাই এরা করে দিয়েছে। তোমাদেরকে আরেকটা জিনিসও বলি যে মঙ্গল পাণ্ডে পার্ক থেকে একদম ডিরেক্ট যে রাস্তাটা যাচ্ছে সেইখানেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে। তোমরা ডিরেক্ট ওইখান থেকে 10 টাকা দিয়ে বাসে করে স্টেশন অবধি চলে আসতে পারবে। কিন্তু টোটোওয়ালাদেরকে জিজ্ঞেস করলে ওরা মানে আমরা অনেকক্ষণ ধরে টোটোওয়ালাদের সাথে কথা বলেছিলাম, একটা কেউ আমাদেরকে বলেনি যে সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে? তো সেটা আর কি আমরা জাস্ট ওখান থেকে এগিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে খুঁজে বার করেছি। তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রেখে চলবে, যে গেছে সেরকম লোকের সাথে যাবে আর একটুখানি বুঝে শুনে চলবেন, কারণ এখানে কিন্তু গলায় কোপ মারার জন্য লোকজন কিন্তু একদম পুরো বসে আছে। তো সেখান থেকে আমরা বাস ধরে 10 টাকা দিয়ে চলে আসলাম একদম পুরো স্টেশনে। আসতেই দেখলাম যে এখানে আখ বিক্রি, মানে আখের রস বিক্রি হচ্ছে। তো সেখান থেকে এসে আমরা আখের রস খেলাম। গরমের মধ্যে খুব ক্লান্ত ছিলাম আর আখটা দারুণ ছিল। তো আলটিমেটলি আখের রস খেয়ে শরীরটাকে একদম চাঙ্গা করে নিয়ে নেক্সট আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কিন্তু এই ভিডিওটাতে আর লেন্দি করব না, এটাকে এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওর জন্য খুব বেশি ওয়েট করতে হবে না, সাথে থেকো, পাশে থেকো।